ভোরের আলো ফোটার কিছু সময় পর আমি দেখি আমার বড় দিদি রিমার রুম থেকে বাবা বেরুচ্ছে। বাবাকে এত সকালে রিমা দিদির রুম থেকে বেরুতে দেখে আমি খানিক অবাক হলাম। এত ভোরে বাবা রিমা দিদির রুমে কি করছে বুঝতে পারলাম না কিছু। আমি বিষয়টা বুঝতে রিমা দিদির রুমের দিকে এগিয়ে গেলাম। রিমা দিদির রুমের দিকে এগিয়ে গিয়ে আমি যেটা দেখতে পেলাম সেটার জন্য যেন আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখতে পেলাম রিমা দিদি সালোয়ার কামিজটা ফ্লোরে পড়ে আছে, আর রিমা দিদি একটা কাঁথা নিজের গায়ে জড়িয়ে শুয়ে আছে। নিমি দিদিকে আমি কখনো এমন অবস্থায় দেখিনি। আমার নাম তমা, আমার বয়স সবেমাত্র ১৩। আমার মাথায় এসব কিছুই ঢুকল না। আমি সরে গেলাম রিমি দিদি রুমের সামনে থেকে। সকালবেলা প্রতিদিনের মতো নাস্তা খেয়ে আমি স্কুলে চলে যাই। স্কুলে এসে ক্লাসে বসে বসে আমি ভোরের ঘটনাটা নিয়েই ভাবছি। আসলে বাবা হঠাৎ করে দিদির রুমে কেন গিয়েছিল, কোনো উত্তর আসছে না আমার মাথায়। আমি ক্লাস শেষ করে বাড়ি ফিরতেই দেখতে পাই রিমা দিদি একা বসে আছে। রিমা দিদি আমাকে দেখতে পেয়ে আমার দিকে এগিয়ে এলো। রিমা দিদি প্রতিদিনের মতো সাধারণভাবে হাঁটতে পারছে না, পেছনের পায়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে রিমা দিদি। আমি রিমা দিদিকে এমন করে চলতে দেখে রিমা দিদিকে বললাম, দিদি তোমার কি হয়েছে, এমন করে হাঁটছ কেন? রিমা দিদি আমার প্রশ্নের উত্তরে বলে যে পায়ে ব্যথা পেয়েছে। আমি আর কিছুটাকে জিজ্ঞেস করলাম না। আমি রিমা দিদি কথাটা সত্যি ভেবে চলে যাই নিজের রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম আমি। বিকেলের দিকে বাবা বাড়ি আসলো। আজ বাবা একা আসেনি, বাবার সাথে একটা কাকুও এসেছে। বলে রাখা ভালো, আমাদের মা অনেক আগেই মারা গেছে। আমরা দুই বোন আমাদের বাবার হাতে মানুষ। বাবা আর কাকু মিলে চলে যায় দিদির রুমে। বাড়িতে নতুন অতিথি আসলে আমার মনের মাঝে আনন্দ বয়ে যায়, কারণ আমার মনে হতে থাকে তারা হয়তো আমার জন্য কিছু নিয়ে এসেছে। আর সেই ভাবনা থেকে আমিও দিদি রুমের দরজার সামনে উঁকি দিলাম। দিদি রুমে দরজাটা একটু হালকা করে খোলা ছিল। আমি ওই দরজার ফাঁক দিয়ে চোখ দিতেই দেখতে পেলাম আমার দিদি রিমা বাবার সাথে আসে কাকুর কোলের ওপর বসে আছে, আর বাবা দিদির সাথে হেসে হেসে কথা বলছে। দিদিও খুব খুশি। আমি এটা দেখা খানিক অভিমান করলাম। কাকু দিদিকে কোলে নিয়ে বসে আছে কেন? বাড়িতে কি দিদি একা আছে নাকি? দিদিকে কোলে বসে কাকু আদর করে দিয়ে চকলেট দিবে আর আমি কিছু পাবো না, তা তো হতে পারে না। আমি অভিমানী মন নিয়ে চলে যাই কাকুর কাছে। কাকুর কাছে গিয়ে আমি বায়না ধরে বলি, কাকু কাকু, দিদিকে কোলে নিয়েছ কেন? আমাকেও একটু কোলে নাও, আমাকেও চকলেট খেতে দাও। আমার কথাটা শুনে দিদিসহ বাকি সবাই হেসে ফেলল। আমি হয়তো তাদের সামনে বোকা কোনো প্রশ্ন করেছি। কাকু আমার প্রশ্নের জবাবে আমার বুকের ওপর হাত রেখে হেসে হেসে বলে, তোমার তো এখনো ছোট, আমার কোলে উঠতে হলে আরও বড় হতে হবে। কাকুর কথার কোনো মানে আমার মাথায় ঢুকল না। বাবা আমাকে ঝাড়ি দিয়ে বলল এখান থেকে চলে যেতে। আমিও বাবার ঝাড়ি খেয়ে ভালো পেয়ে গেলাম, আর তৎক্ষণাৎ দিদি রুম থেকে বেরিয়ে গেলাম। দিদি রুম থেকে বেরিয়ে আমি নিজের রুমে চলে আসলাম। বাবা কখনো আমাকে এমন করে ধমক দিয়ে কথা বলেনি, কিন্তু আজ এমন করতে ধমকে কথা বলল কেন সেটাই বুঝতে পারলাম না আমি নিজের রুমে এসে মিনিট খানেক বসতেই দিদি রুম থেকে দিদির চিৎকারের শব্দ ভেসে আসতে লাগল। দিদির চিৎকার শুনে আমি নিজেও অবাক হয়ে যাই। আমি দৌড়ে দিদি রুমের দিকে ছুটে গিয়ে দেখি দরজা বন্ধ করা আছে। আমি ভিতরে কি হচ্ছে সেটা দেখার জন্য জানলার ফুটো দিয়ে ভিতরে তাকাতে যেটা দেখলাম সেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম আমার বাবা, কাকু আর দিদি, এই তিনজনের গায়ে কোনো কাপড় নেই। তারা একে অপরকে চুমু খাচ্ছে। আমি বুঝতে পারলাম না যে ওরা আসলে কি করছে। আমার বয়স এত বেশি না, তাই আমার এসব না বোঝারই কথা। আমি পুরো সময়টা ধরে জানলার সামনে দাঁড়িয়ে তাদের এই খেলাধুলা উপভোগ করলাম। তাদের তিনজনের খেলা করা শেষ হতেই আমি অনুভব করলাম আমি নিজেও ভিজে গেছে। কেমন যেন এক অদ্ভুত ভালো লাগা কাজ করছে আমার ভিতর। কাকু আর বাবা তাদের কাজ শেষ করে রুমে থেকে চলে যাওয়ার পর আমি নিজে চলে যাই দিদি রুমে। দিদি রুমে গিয়ে আমি দিদিকে উদ্দেশ্য করে বলি, দিদি, বাবার কাকুর সাথে তুই কি করছিলি? দিদি আমার কথাটা শুনে খানিক চমকে যায়। দিদি চমকে গিয়ে আমাকে বলে, তুই কি সব দেখে নিয়েছিস? আমি দিদিকে মিথ্যে বললাম না। আমি যা যা দেখেছি সবকিছু খোলামেলাভাবেই দিদিকে বলি। দিদি আমার কথাগুলো শুনে আমাকে শান্ত গলায় বলে, এসব আজ আমার সাথে হয়েছে, আর 2 দিন পর তোর সাথে হবে, তাই তোকে সবকিছু জানা থাকতে হবে। এই খেলায় অনেক সুখ, তুই কল্পনাও করতে পারবি না যে কতটা শান্তি আছে এই খেলায়। তুই যদি একবার মজা নিতে পারিস, তারপর থেকে তুই নিজেও ফ্যান হয়ে যাবি। দিদির মুখ থেকে এসব কথা শোনার পর আমার নিজের কাছেও ভীষণ অদ্ভুত লাগতে শুরু করে। কি করে এই সুখ আমি পাব? তাছাড়া আমার বাবা কি দিদিকে ছেড়ে আমাকে কাছে ডাকবে নাকি? আমি দিদির রুমে বসে এসব কথা ভাবছি। পরদিন ক্লাসে এসে আমার বান্ধবী লামিয়ার পাশে বসে আমি লামিয়া থেকে জিজ্ঞেস করলাম যে আসলে এসব কি খেলা। তবে সত্যিটা লামিয়াকে বলিনি, কারণ ও কি না কি ভাববে। এসব চিন্তা করে লামিয়ার থেকে এসব কিছু আড়াল করলাম। লামিয়া আমাকে সবকিছু খুলে বলল। আমি এই প্রথম লামিয়ার মুখ থেকে পুরো বিষয়টা জানতে পারলাম। লামিয়ার মুখ থেকে সবটা শোনার পর নিজের ভিতর অনেকটা পরিবর্তন লক্ষ্য করলাম আমি।
বাবার প্রতি এক অদ্ভুত টান অনুভব করলাম আমি। মনে হচ্ছে আমি এক্ষুনি বাবার কাছে ছুটে চলে যাই আর বাবাকে বলি সেই প্রশান্তিটা দিতে। কিন্তু সেটা যে সম্ভব নয়। বাবার কাছে ধরা দিতে গেলে বাবা কি না কি বলে, সেটা নিয়ে আমার আসল চিন্তা। আমি স্কুলের থাকাকালীন পুরো সময়টা ধরে ভাবতে লাগলাম কী করা যায়, কিন্তু কোনো কিছুই আমার এই ছোট্ট মাথায় আসলো না। আমি স্কুল শেষ করে বাড়ি ফিরে এলাম। বাড়ি ফিরে এসে দেখি বাবা বাড়িতে নেই। বাবাকে বাড়িতে না পেয়ে আমি মন খারাপ করে নিজের রুমে বসে থাকলাম। বিকেলের দিকে আমি বাড়ির পেছনে গিয়ে কয়েকটা বান্ধবীর সাথে খেলা করছিলাম। তাদের মধ্যে একটা বান্ধবীর নাম ছিল শান্তা। ওর বয়স আর আমার বয়স একদম জিম। আমরা যখন রোজ এখানে খেলা করতে আসতাম, তখন পাড়ার এক কাকু এসে দাঁড়িয়ে থাকত। আমাদের কারোর বুকের উপর ওড়না ছিল না, আর ওই কাকু আমাদের মাঝে মধ্যে তার কাছে ডেকে নিয়ে কথা বলার ছলে আমাদের বুকে হাত দিত। আমাকেও অনেকবার ডেকেছে। উনি বুকে হাত দিলে আমার তেমন একটা খারাপ লাগত না, বরং ভালোই লাগত, এই ভেবে যে উনি হয়তো সাধারণভাবেই ধরেছে। কিন্তু আজ বুঝতে পারছি যে আসলে উনি কোনো মতলবে ধরত। বিকেলে বান্ধবীদের সাথে খেলা করার সময় আচমকা আমার চোখ পড়ল সেই পাড়ার কাকুর দিকে। আজ কাকু আমার বান্ধবী শান্তাকে তার কাছে ডেকেছে। আমি আজ আর বোকার মতো থাকলাম না। আমি বুঝতে পারছি কাকু নিজের হাত সাফাই করতে এসেছে। তাদের হাতের সেই মিষ্টি মধুর ছোঁয়া আমার বান্ধবী শান্তাকে দিতে এসেছে সে। আমি সেই ছোঁয়া চাইছি। আমি চাইছি না আমার বান্ধবী ওই শান্তির স্পর্শটা নিজের গায়ে মাখুক। আমি সোজা দৌড়ে চলে যাই কাকুর কাছে। কাকুর কাছে এসে আমি কাকুর পাশে গিয়ে দাঁড়িয়ে বলি, কাকু, তুমি শান্তির বুকে হাত দিচ্ছ কেন? আমার প্রশ্ন শুনে কাকু খানক হকচকিয়ে গিয়ে আমাকে উদ্দেশ্য করে বলল, কেন রে, কি হয়েছে? তাছাড়া আমি তো তোদের আদর করছি। কাকুর কথাটা শেষ হতেই আমি বললাম, এসব কেমন আদর সেটা কিন্তু কাকু এখন আমি খুব ভালো করেই জানি। আমি সব্বাইকে বলে দিব যে তুমি অনেক নোংরা। আমার কথাটা শোনার পর কাকু পুরো থ মেরে যায়। শান্তিকে উনি ছেড়ে দিতেই শান্তি দৌড়ে চলে যায়। শান্তি চলে যাওয়ার পর আমি কাকুর আরও কাছে এগিয়ে গেলাম। কাকু রীতিমতো ঘামছে। আমি কাকুকে এমন করে ঘামতে দেখে মুচকে একটা হাসি দিয়ে বললাম, কি কাকু, আমার কথা শোনার পর এমন করে ঘেমে যাচ্ছ কেন? কি হয়েছে, এত ভয় কিসের? আমার কথার জবাবে কাকু বলে, দেখ মা, আমি ভুল করেছি। আর কখনো তোদের এখানে এসে কিচ্ছু বলবো না। আমাকে ক্ষমা করে দিস, কাউকে কিচ্ছু বলিস না। আমি কাকুর কথা শুনে বুঝতে পারছি যে কাকু খুব করে ভয় পেয়ে গেছে। কাকুকে এমন করে ভয় পেতে দেখে আমার বড্ড হাসি আসতে লাগল। কাকু নিজেও জানে না আমি তাকে ভয় দেখাতে নয়, বরং কাকুর থেকে আরও বেশি কিছু পাওয়ার নেশায় আমি এসব কথা তাকে বলেছি। আমি কাকুকে নির্ভয়ে দিয়ে বলি, কাকু, তুমি অযথা ভয় পাচ্ছ। আমি তোমার সাথে কোনো প্রকার ঝামেলা করতে এসব কথা বলিনি। আমি তোমার হাতের ছোঁয়া পেতে চাইছি, তাই তোমাকে এসব কথা বলছি। আমার কথাটা শোনার পর যেন কাকু আকাশ থেকে মাটিতে পড়ল। কাকু আমার দিকে বিস্ময়ের দৃষ্টিতে তাকিয়ে বলল, তার মানে তুই সবটা বোঝার পরও আমার থেকে হাতের টেপাত কাচ্ছিস? আমি বললাম, হ্যাঁ, সেটাই চাইছি। দিবে না কাকু তোমার মেয়েকে শান্তি? আমার কথা শোনার পর কাকুর চোখে মুখে তীব্র নেশা ভর করল। কাকুর মুখটা দেখার পর আমার আর বুঝতে বাকি থাকল না যে কাকু আসলে কী চাইছে। কাকুর চোখে মুখে খুশির ছাপ দেখে আমি নিজেও পাগল হয়ে উঠলাম। কাকু খুশিতে গদগদ হয়ে গিয়ে আমার কোমর ধরে হ্যাঁচকা টান দিয়ে আমাকে তার সাথে লেপটে নিয়ে আমাকে উদ্দেশ্য করে বলল, আজ তোকে ভিন্ন মজা দিব, চল আমার সাথে। কাকু আমাকে তার সাথে করে নিয়ে চলে যায় পোড়া বাড়িতে। পোড়া বাড়িতে সচরাচর কেউ আসে না, একদম ফাঁকা বাড়ি এটা। আমাকে কাকু তার কোলে তুলে নিয়ে যায় পোড়া বাড়িতে। কাকুর কোলে উঠে আমার ভীষণ ভালো লাগছে। মনে হচ্ছে যেন আজ আমি আমার স্বামীর কোলের উপর উঠেছি আর আজ আমার বাসর হবে। কাকু আমাকে পোড়া বাড়ি নিয়ে গিয়ে ফ্লোরে শুইয়ে দিয়ে আমার সমস্ত জামাকাপড় খুলে ফেলল, সাথে তারটাও। আমার খুব ভালো লাগছে এসব কিছু। আমি কাকুর ওটা দেখে খুব শান্তি পেলাম। সেই একটা জিনিস। কাকু আমাকে আর অপেক্ষা করালো না, দুম করে আমার উপর এসে আমার কুমারিত্ব হরণ করল।
আমিও নিজের ইচ্ছায় কাকুকে দিয়ে নিজেকে শান্তি দিলাম। প্রচণ্ড ব্যথা হচ্ছিল আমার। তবে এই ব্যথায় এক অদ্ভুত শান্তি আছে, এক অদ্ভুত পরিতৃপ্তি আছে। আমি বেশ অনেকটা সময় ধরে কাকুর সাথে থাকলাম। কাজ শেষে কাকু নিজেই আমাকে বাড়ি দিয়ে গেল। আমি বাড়ি এসে রাতের দিকে খাবার খেয়ে ঘুমিয়ে পড়তে নিলাম। এমন সময় রিমা দিদির ঘর থেকে বাবার চিৎকারের শব্দ আসলো। মনে হচ্ছে বাবার রেগে গেছে। বাবা চিৎকার করে বলছে, তোর যদি এখন মাসের ওই সময় চলে তবে আমি কি করব? আমার এক্ষুনি লাগবে, আমাকে করতে দে রিমা। বাবার কথাগুলো শোনার পর বুঝলাম যে দিদির হয়তো মাসের ওই সময়ে চলছে। এখন দিদি চাইলেও কাউকে নিজেকে দিয়ে শান্ত করতে পারবে না, আর দিদির উপর হয়তো বাবা এই কারণেই রেগে আছে। বাবাকে শান্ত করার দায়িত্ব এখন আমার ছাড়া আর কারোর হাতে নেই। এই সুযোগটা মিস করা যাবে না। আমি বিছানায় শুয়ে শুয়ে এসব ভাবছি, কিন্তু বুঝতে পারছি না বাবাকে কি করে আমি বোঝাবো যে আমি তাকে শান্তি দিতে চাই। আমি মরার মতো শুয়ে থাকলাম বিছানায়। মিনিটখানেক সময় কেটে যাওয়ার পর বাবা নিজেই আমার রুমে আসলো। বাবা আমার রুমে এসে দেখল আমি বিছানায় শুয়ে আছি। আমাকে শুয়ে থাকতে দেখে বাবা আমার পাশে এসে বসে আমাকে ডাকল। আমি বিছানা থেকে উঠে বসে বাবাকে উদ্দেশ্য করে বললাম, বাবা, কি হয়েছে? তুমি এমন করে রেগে আছো কেন? আমাকে বলো কি হয়েছে? আমার প্রশ্নগুলো শোনার পর বাবা একটা দীর্ঘশ্বাস ফেলল। আমি প্রার্থনা করছি, একবার বাবা আমায় বলুক নিজে থেকে। আমি সেই প্রত্যাশায় বসে আছি। বাবা আমাকে বলল, দেখ মা, আমিও তো মানুষ, আমার নিজেরও ইচ্ছা আছে। আমি বুঝতে পারছি না তোকে কি করে বলবো, কিন্তু সত্যি কথা হলো আমি চাইছি তোকে আদর করতে। তোর মা বেঁচে নেই, আমি দ্বিতীয় বিয়ে করিনি তোদের সুখের কথা চিন্তা করে। তোরা দুই বোন কি আমাকে একটু সুখ দিতে পারবি না? বাবার কথাগুলো শোনার পর আমি ভীষণ ইমোশনাল হয়ে গেলাম। আমার চোখের কোণে জল জমে গেছে। আমি কান্না না করে থাকতে পারছি না, কারণ বাবা সত্যি আমাদেরকে অনেক ভালোবাসে, আর তার ভালোবাসার মূল্য যদি আমরা না দিই তবে কে দেবে? আমি বাবাকে আলতো করে জড়িয়ে ধরে কান্না করে দিয়ে বললাম, বাবা, তুমি আর কষ্ট পেও না, আমি বুঝতে পেরেছি তোমার কষ্ট। বাবা, আমি আর দিদি দুজনে মিলে তোমাকে সুখ দেব, তোমাকে আর কষ্ট পেতে দেব না। আমি আজ থেকে আমি তোমার স্ত্রী আর তুমি আমার স্বামী। আমাকে তুমি যেমন ইচ্ছা তেমন করে আদর করতে পারো। বাবার কথাগুলো শোনার পর বাবার চোখ জোড়া ছলছল হয়ে আসলো। বাবার খুশি যেন আর শেষ হয় না। বাবা হয়তো এটাই চেয়েছে। বাবা আমার কাছে এসে নিজের আদর দিয়ে আমাকে সারা রাত ধরে পূর্ণ করল। আমি সারা রাত ধরে বাবার আদর খেয়ে ভীষণ শান্তি পেলাম। তারপর থেকে আমরা দুই বোন একসাথে বাবার সাথে থাকতে শুরু করি। আমাদের এই সংসারটা এখন সুখ দিয়ে ভরা। সারা দিন পর বাবাকে তৃপ্তি দিতে পেরে যেন আমার কাছেও ভালো লাগছে। বাবাকে শান্তি দিতে পেরে আমিও নিজেও ধন্য। বন্ধুরা, কেমন লাগলো আমাদের দুই বোন আর বাবার এমন রোমান্টিক ভালোবাসার গল্প? কমেন্ট করে জানাবে। আর নেক্সট পর্ব পেতে চাইলে এক্ষুনি কমেন্টে নেক্সট লিখে জানাবে। তাহলে দ্রুত আসবে নেক্সট পর্ব। দেখা হচ্ছে পরবর্তী গল্পে। সেই পর্যন্ত ভালো থাকবে। ধন্যবাদ।